আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের নবম অধ্যায় অর্থাৎ রেওয়ামিলের অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি। তোমরা খুব চমৎকারভাবে আমাদের এই বছরের বইটা পেয়েছো এবং আমি তোমাদেরকে বলবো যে বিগত সকল বছরের তুলনায় তোমাদের ব্যাচটা কিন্তু অনেক বেশি লাকি, অনেক বেশি ভাগ্যবান যে তোমাদের ব্যাচকে কেন্দ্র করে আসলে আমরা এরকম একটা বই বের করতে পেরেছি। তোমরা হয়তো বা বইটা দেখে ভাবছো যে খুবই সাধারণ একটা জিনিস বা এমনি একটা বই, তবে তোমরা এটা বিশ্বাস করো, এই বইয়ের পেছনে আমাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, অনেক রাত জাগা রয়েছে, অনেক পরিশ্রমের ফলে কিন্তু তোমরা একটা বই পাচ্ছ। এবং এই বইয়ে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড অ্যাড করে দিয়েছি, যাতে করে কি হবে, তুমি যখনই কোনো একটা প্রশ্নে আটকে যাবে, কোনো একটা প্রশ্ন তুমি সমাধান করতে পারবে না, তখন তুমি কিউআর কোডটা স্ক্যান করলে তোমার সামনে কিন্তু ওই প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস চলে আসবে। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। আমাদের 6 নম্বর প্রশ্নে বলেছে, শামীম এন্টারপ্রাইজের হিসাব রক্ষক 31শে ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্নলিখিতভাবে রেওয়ামিল প্রস্তুত করেন। কি করে ভাইয়া? নিম্নলিখিতভাবে রেওয়ামিল প্রস্তুত করেন। আচ্ছা, কি বলা আছে? প্রারম্ভিক উদ্ধৃত। আচ্ছা, এই জায়গায় যে রেওয়ামিলটা দেওয়া আছে এটা একটা ভুল রেওয়ামিল দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা অশুদ্ধ রেওয়ামিল দেওয়া আছে। এই জায়গায় একটা রেওয়ামিল দেওয়া আছে, জাস্ট একটা রেওয়ামিল করা আছে এখানে। হ্যাঁ, এখানে জাস্ট একটা রেওয়ামিল করা আছে। রিকোয়ারমেন্টে আমাদের কাছে কি চাইছে আমরা কি একটু দেখব। আমাদের রিকোয়ারমেন্টে আমাদের কাছে চাইছে, প্রথম প্রশ্নে আমাদেরকে বলছে যে শামীম এন্টারপ্রাইজের রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, খেয়াল করো, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আমার রেওয়ামিলে কি কি অন্তর্ভুক্ত হয় আর কি কি অন্তর্ভুক্ত হয় না, এটা আমি তোমাদেরকে আরো বেশ কয়েকবার বলেছিলাম, এখন আরো একবার বলে দিচ্ছি। ভাইয়া একটু খেয়াল করো, রেওয়ামিলে প্রধানত অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ। রেওয়ামিলে প্রধানত অন্তর্ভুক্ত হয় না হাতে নগদ ও ব্যাংক জমার। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত, এইটা আমার রেওয়ামিলে কখনোই, নেভার এভার, পৃথিবী উল্টে গেলেও কি হবে না, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্তটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। দন্তন্বয়কারে না, হবে না। ঠিক আছে? আচ্ছা, এইটা ছাড়া এরপরে আমাদের আরেকটা জিনিস আছে কন্ডিশনাল, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য নামে, সমাপনী মজুদ পণ্য নামে কোনো মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। কোনটা অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে একটা কথা। কিন্তু 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 প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে। ভাইয়া দ্বিতীয় পয়েন্টটা একটু বড় মনে হইতে পারে, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তবে কিন্তু প্রশ্নে যদি সমন্বিত ক্রয় এই নামে কোনো এন্ট্রি থাকে, এই নামে কোনো হিসেব থাকে, এই নামে কোনো দাখিলা থাকে, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য এটা অন্তর্ভুক্ত হবে না। কোনটা অন্তর্ভুক্ত হবে ভাইয়া? সমাপনী মজুদ পণ্য সেটা অন্তর্ভুক্ত হবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা একটু প্রশ্নে ফিরে যাব। আমরা প্রশ্নে আগে দেখে নেই যে আমার প্রশ্নে কি সমন্বিত ক্রয় আছে কিনা, কারণ সমন্বিত ক্রয় থাকলে যেহেতু হিসাবটা উল্টে যায়। এই যে দেখো ভাইয়া, আমার প্রশ্নে সমন্বিত ক্রয় নামে একটা এন্ট্রি আছে, তাইলে হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত আসবে না, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত আসবে না। পাশাপাশি প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাইলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ প্রারম্ভিক উদ্ধৃত অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এরপর আমরা দেখি আর কি আছে, আমরা একটু দেখি। এই নগদ তহবিল 31/12/15, প্রশ্ন কত সালের? 31/12/15, ঠিক আছে। এই তো হাতে নগদ 1/1 পাওয়া গেছে। এই যে হাতে নগদ 1/1/2015, এইটাও কিন্তু কি হবে না, আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমি আবারও বলে দিচ্ছি, দেখো হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত এটা কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হইতো না, কখনোই না। এখন একটা নিয়ম শুধুমাত্র একটু উল্টায় গেছে, সেটা হচ্ছে সমন্বিত ক্রয় থাকার ফলে আমার প্রারম্ভিক মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হচ্ছে না, কিন্তু সমাপনী মজুদ পণ্যটা অন্তর্ভুক্ত হচ্ছে। তাইলে আমরা যদি একটু দেখি আমরা কি উত্তরটা ঠিক করছি কিনা। এই যে দেখো ভাইয়া, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক হাতে নগদ। তাইলে এগুলো সব যোগ করলাম, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে কত আসলো ভাইয়া? আসলো হচ্ছে 1,30,000 টাকা। তাহলে আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ রেওয়া মিলের বহির্ভূত হিসাবের পরিমাণ কত? 1,30,000 টাকা। কত টাকা ভাইয়া? 1,30,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নে। এরপরে আমরা চলে যাব কত নাম্বার প্রশ্নে ভাইয়া? এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার খ। এরপরে চলে যাব কি প্রশ্ন নাম্বার খতে। দেখি খ নাম্বার প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে শামীম এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা এখানে কি করব ভাইয়া? মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের একটা তালিকা করে দিব। এই জায়গায় দেখো আমাদের উত্তরটা করাই আছে, তবে আমরা এই জায়গা থেকে দেখব না, আমরা পুরো প্রশ্ন থেকে একবার দেখে এরপর আমরা অঙ্কটা করব আর কি। কি কি বাইর করতে বলছে ভাইয়া? মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তাই না? ওকে, তাহলে দেখো প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত এটা তো আসবে না, সমন্বিত ক্রয় এটা একটা ব্যয়, তাই না? তাহলে এটা আমরা ব্যয়ের মধ্যে গিয়ে লিখব। বিক্রয় এটা একটা আয়। এখন আমরা সবাই জানি যেখানে বিক্রয় আমরা লিখি, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, এই তিনটা জিনিস বাদ দিতে হয়। নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই জিনিসগুলো আমাদের বাদ দিয়ে লিখতে হবে, এই জিনিসগুলো কি করতে হবে? আমাদের বাদ দিয়ে লিখতে হবে, তাই না? তাহলে এই জিনিসগুলো যদি বাদ দিয়ে লিখি তাহলে আমার তো এইটা কি করতে হবে? আয় থেকে বাদ দিতে হবে। এটা কি করতে হবে আমার ভাইয়া? এটা আমার কি করতে হবে? এটা আমার আয় থেকে বাদ দিতে হবে। বিক্রয় বাট্টা এটা আমার আয় থেকে বাদ দিতে হবে। ওকে,
সমাপনী মজুত পণ্য এটা এই ঝামেলার মধ্যে নাই, জাহাজ ভাড়া এটাও নাই। এই জাহাজ ভাড়া এটা হচ্ছে আমার জন্য ব্যয়, শুল্ক এটা হচ্ছে আমার জন্য ব্যয়, কুলির খরচ এটা হচ্ছে আমার জন্য ব্যয়, বিমা প্রিমিয়াম এটা হচ্ছে আমার জন্য ব্যয়, তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা এটা হচ্ছে আমার জন্য ব্যয়, এই অনাদায়ী পাওনা এটা হচ্ছে আমার জন্য ব্যয়। কই গেল? হ্যাঁ, আচ্ছা চিপা দিয়ে আরেকটা বাদ পড়ে গেছে, এই সাধারণ খরচ এটাও কিন্তু আমার জন্য একটা ব্যয়। হ্যাঁ, এই যে সাধারণ খরচ এটাও কিন্তু আমার জন্য একটা ব্যয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে আয়কর, এটা একটা উত্তোলন, শিক্ষানবিশ সেলামি এটা একটা আমার জন্য আয়, মূলধনের জায়গায়, দেনাদারের জায়গায়। তাইলে কোনটা কোনটা আমার জন্য আয় আর কোনটা কোনটা আমার জন্য ব্যয় আমি রেওয়া মিলের ছক থেকেই কি করে ফেলছি, এই জিনিসটা বের করে ফেলছি। ভাইয়া আমি রেওয়া মিলের ছক থেকেই কি করে ফেলছি, এই জিনিসগুলো বের করে ফেলছি। আমরা একটু উত্তরের দিকে তাকাই, আচ্ছা এই যে দেখো ভাইয়া, সমন্বিত ক্রয়, জাহাজ ভাড়া, শুল্ক, কুলির খরচ, সাধারণ খরচ, বিমা প্রিমিয়াম, অনাদায়ী পাওনা, এবং এই সবগুলা খরচের পরিমাণ আমি যোগ করলাম। যোগ করলে কি আসবে ভাইয়া? ৮০,০০০ টাকা। এই যোগ করলে কি আসবে? ৮০,০০০ টাকা। এবার অনাদায়ী পাওনায় আমরা যাব, সরি মুনাফা জাতীয় আয়ের মধ্যে যাব বিক্রয়, বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বাদ দিতে হবে বিক্রয় বাট্টা, এটা বাদ দেওয়ার পরে বিক্রয়ের টাকা থাকে হচ্ছে আমার ৮০,০০০ টাকা। শিক্ষানবিশ সেলামি পাইছিলাম ২০,০০০ টাকা, ৮০,০০০ আর ২০,০০০ যোগ করলে আমার কত? ১,০০,০০০ টাকা। তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? ১,০০,০০০ টাকা। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ৮০,০০০ টাকা। এটাই বলছি, মুনাফা জাতীয় ব্যয় ৮০,০০০, মুনাফা জাতীয় আয় ১,০০,০০০। কথাটাকে আমি বুঝাইতে পারলাম ভাইয়া? ভাইয়া কথাটাকে আমি বুঝাইতে পারলাম কিনা আমাকে বইল। তাইলে এই পর্যন্ত আমরা সবাই কিন্তু বুঝতে পারছি, তাই না? ওকে, এর পরের প্রশ্নে আমরা যাব। গ নম্বর প্রশ্নে কি বলছে? বলছে যে শামীম এন্টারপ্রাইজের রেওয়া মিলটি শুদ্ধ করে প্রস্তুত করো। তার মানে এইখানে আমার যে রেওয়া মিলটা দেওয়া ছিল, এই রেওয়া মিলটা কিন্তু ভুল ছিল। এটা যে ভুল ছিল এটার একটা প্রমাণ আমি তোমাকে বলি। দেখো অনাদায়ী পাওনা এটা একটা ব্যয়, ব্যয়গুলো ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু দেখো এটাকে ক্রেডিট করে দিছে। সাধারণ খরচ একটা ব্যয়, ডেবিট হওয়ার কথা ছিল, ৫,০০০ টাকা ক্রেডিট করে দিছে। অর্থাৎ তারা যে রেওয়া মিলটা আমাদেরকে করে দিল এটা একটা ভুল রেওয়া মিল আমাদেরকে দিছে, আমাদেরকে একটা ভুল রেওয়া মিল দিছে। এখন আমাকে বলতেছে যে ভাইয়া তুমি তোমার ভুলটাকে ঠিক করো, তুমি একটা সঠিক রেওয়া মিল প্রস্তুত করো। তো আমরা এই জায়গায় সঠিক রেওয়া মিলটা প্রস্তুত করব। সমন্বিত ক্রয় এটা একটা ব্যয়, ব্যয় হলে কি হবে ভাইয়া? ব্যয় হলে এটাকে ডেবিট করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। বিক্রয় একটা আয়, আয়কে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এই দুটা আয় থেকে বাদ দিতে হয়, আয় থেকে বাদ দিতে হয়, অর্থাৎ আয়ের পরিমাণকে এরা কমায়া দেয়। আয়ের পরিমাণকে কি করে? এরা হ্রাস করে, রিডিউস করে, ডিক্রিজ করে, তাই না? তাহলে আয় বাড়লে ক্রেডিট হয়, তাহলে কমলে কি হবে? ডেবিট হবে। আয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে হ্রাস পাইলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা কি করবো ভাইয়া? বিক্রয় ফেরত এটাকে আমি করে দিব ক্রেডিট, বিক্রয় বাট্টা এটাকে আমরা করে দিব ক্রেডিট। সমন্বিত ক্রয় আছে, এই জন্য সমাপনী মজুত পণ্য আসবে কোন পাশে? ডেবিট পাশে। জাহাজ ভাড়া একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। শুল্ক একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। কুলির মজুরি একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। সাধারণ খরচ একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। বিমা প্রিমিয়াম একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। অনাদায়ী পাওনা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। এই জন্য এটাকে আমরা কি করলাম? ডেবিট করে দিলাম, তাই না? আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো, আয়কর, আয়কর একটা উত্তোলন, আয়কর একটা উত্তোলন, উত্তোলনকে কি করতে হয়? সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট। শিক্ষানবিশ সেলামি একটা আয়, আয় দায় মূলধনকে আমাদের কি করতে হবে? ক্রেডিট করতে হবে। মূলধন তো বলাই আছে, আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে। দেনাদার একটা সম্পদ, সম্পত্তিকে আমরা ডেবিট করব। নগদ তহবিল ৩১/১২/১৫ এটা একটা সম্পদ, সম্পত্তিকে আমরা কি করে দিব ভাইয়া? ডেবিট করে দিব, তাই না? তাইলে এই সবগুলো হিসাব আমরা যদি সহি শুদ্ধভাবে আমরা যখন আমাদের রেওয়া মিলে লিখব তখন আমাদের রেওয়া মিলের চেহারাটা হবে এইরকম। এবং মাশাআল্লাহ আমাদের এই অঙ্কের রেওয়া মিলের হিসাবটাও মিলে যাবে। মিলে গিয়ে কত হবে? 2,70,000, 2,70,000 টাকা। তাইলে আমরা কি করব? রেওয়া মিলের যোগফল কত? 2,70,000 টাকা। রেওয়া মিলের যোগফল কত? 2,70,000 টাকা। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো,
এটাই কিন্তু ছিল আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের নবম অধ্যায় রেওয়ামিলের অধ্যায়ের আমাদের কত নম্বর সৃজনশীল ছিল? এটা রেওয়ামিল অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। 7 নম্বর সৃজনশীলটি দেখতে হলে 7 নম্বর সৃজনশীলের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আমি চলে আসব তোমাদের সাথে, তোমাদের সামনে 7 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।